আসসালামু আলাইকুম দর্শক অবশেষে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার যে জোট সরকার ছিল সেই জোট সরকারের পতন ঘটেছে। ওলি তিনি সেফ এক্সিট নিয়ে সম্ভবত দুবাইয়ে পালিয়ে গেছেন এবং তার বাকি যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারাও পদত্যাগ করে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। তো দর্শক, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় যেভাবে সরকারের পতন ঘটেছিল, দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ নেপালেও একইভাবে সরকারের পরিবর্তন ঘটল। তো দর্শক, এই যে নেপালে সরকারের পরিবর্তন ঘটল, এই পরিবর্তনের পিছনে অনেকেই বলছে যে ভারতের চক্রান্ত ছিল। আবার একটা মহল মনে করছে যে যেহেতু এই ওলি সরকারের সঙ্গে চীনের একটা দহরম মহরম ছিল, ঘনিষ্ঠতা ছিল, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান তারা যৌথভাবে নেপালের জনগণকে উস্কে দিয়ে রাজপথে নামিয়ে গণবিক্ষোভ সংগঠিত করে এই কেপি ওলি শর্মার যে জোট সরকার সেটার পতন ঘটিয়েছে। তো দর্শক, আজকে আলোচনা করব যে আসলে কি ঘটনা ঘটেছে নেপালে, কেন এই জোট সরকারের পতন ঘটল। তো দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে নেপালে আগে রাজতন্ত্র ছিল এবং একটা সময় রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষ পথে নামে এবং এটার বিরুদ্ধে মানুষের অভিযোগ ছিল যে রাজতন্ত্রে অতিরিক্ত দমনপীড়ন করা হয় এবং যখন নেপালে রাজতন্ত্র ছিল তখন অনেকটা নেপালের অবস্থাটা ছিল খুবই ভয়াবহ, যেখানে মাওবাদীদের সঙ্গে নেপালের সশস্ত্র বাহিনীর সব সময় সংঘাত লেগে থাকতো এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড মাওবাদীরা চালিয়ে যেত। এবং এই ঘটনাগুলো যখন চলছিল, এই রকম একটি সময়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাজপ্রাসাদে একজন ওই রাজপরিবারের সদস্য কয়েকজন রাজপরিবারের মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তো এই ঘটনাগুলো যখন পরপর ঘটছিল, একটা পর্যায়ে গিয়ে নেপালের এই রাজতন্ত্রের কিন্তু পতন ঘটে এবং নেপালে গণতন্ত্র ফিরে আসে। 2015 সালের দিকে নেপালের যে সংবিধানে নেপালকে হিন্দু রাষ্ট্র বলা ছিল সেই জায়গায় পরিবর্তন আনা হয় এবং নেপালকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। রাজতন্ত্রের পতনের পর নেপালে যে গণতন্ত্র ফিরে আসলো, এই গণতন্ত্রটাও কিন্তু খুব একটা যে সুখকর ছিল ব্যাপারটা সেরকম নয়। যে আশায়, যে প্রত্যাশা নিয়ে নেপালের জনগণ আন্দোলন করে রাজতন্ত্রের উৎখাত ঘটিয়ে গণতন্ত্র নিয়ে আসছে, যে আশায়, যে দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধশালী নেপাল তৈরি করার প্রত্যাশা নিয়ে নেপালের জনগণ রাজপথে নেমে এই একটি অর্জন করেছিল, পরবর্তীকালে গণতন্ত্র ফেরার পর যতগুলো সরকার এসছে কেউই কিন্তু নেপালের জনগণের যে কাঙ্ক্ষিত আশা সেটা কিন্তু তারা পূরণ করতে পারেনি। বরং এই যে বর্তমান নেপালের কমিউনিস্ট পার্টি এবং নেপালের জাতীয় কংগ্রেসের যে এই জোট সরকার, যার প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা ছিলেন, তো এই সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ। এমনকি এই প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে তার সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে তার প্রচুর অবৈধ অর্থ আছে বলে বিভিন্ন মাধ্যম থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং তার দলীয় নেতৃত্ব যারা, তাদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির অভিযোগ। তো দর্শক, এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে নেপালের জনগণের, যুব সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অনেক দিন থেকেই এই সকল দুর্নীতির বিরুদ্ধে নেপালের যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছিলেন। তো এই সোচ্চার যখন ব্যাপক আকার ধারণ করছে, সরকার যখন বুঝতে পারছে যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যুব সমাজের যে সরকার বিরোধী কার্যকলাপ, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ার যে চেতনা, এটাকে যদি আটকানো না যায় তাহলে যে কোনো সময় এটা একটা বিস্ফোরণ ঘটাতে পারে।
আসলে ব্যাপারটা কিন্তু তাই ঘটেছে। যখন নেপাল সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ যেটাকে আমরা বলি সেটা নেপালে বন্ধ করে দিল, তখন নেপালের যুব সমাজ কিন্তু রাজপথে নামলো। অনেকেই বলছেন যে রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এবং হিন্দু রাষ্ট্রকে পুনরায় সংবিধানে নিয়ে আসার জন্য নেপালের জনগণ রাজপথে নেমেছে। বিষয়টা কিন্তু একেবারে সেরকম নয়। বিষয়টা হচ্ছে নেপালে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং এই আন্দোলনে এটাও সত্য যে রাজপরিবারকে যারা ভালোবাসে, যারা রাজতন্ত্রকে ভালোবাসে, এই ধরনের মানুষও এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। কিন্তু মোটা দাগে আন্দোলনটা ছিল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং একটি স্বচ্ছ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে মৌলিক উপাদানগুলো থাকা দরকার, সেই মৌলিক উপাদানগুলো সমৃদ্ধ একটি নেপাল গড়ার আন্দোলন ছিল। তো দর্শক, বিষয় হচ্ছে এখানে অনেকেই ভারতকে টেনে আনছেন যে ভারতের চক্রান্তে অলি সরকারের পতন ঘটল, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মদতে এই অলি সরকারের পতন ঘটল। দর্শক, যেহেতু অলির এই জোট সরকার চীন ঘেঁষা ছিল, ফলে এই সরকারের সঙ্গে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো থাকবে এটা আশা করা যায় না। কারণ বিশ্ব রাজনীতিতে চীন, আমেরিকা এবং ভারতের সম্পর্কটা কী রকম এটা আমরা সকলেই জানি। চীনের যে বন্ধু হবে সে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হবে, এটা স্বাভাবিক বিষয়। সুতরাং এই অলি প্রশাসনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা অনীহা থাকতেই পারে, কিন্তু তার জন্য তারা সরকারের পতন ঘটাবে এটা ভাববার কিন্তু কোনো কারণ নাই। এই সরকারের প্রতি তাদের অসন্তুষ্টি হয়তো ছিল, কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা কাজ করেছে সেটা হচ্ছে নেপালের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল রাজতন্ত্রকে হটিয়ে দিয়ে গণতান্ত্রিক একটা দেশে মানুষের যে একটা আশা ছিল, যেখানে একটা স্বচ্ছ গণতন্ত্র থাকবে, যেখানে একটা দুর্নীতিমুক্ত নেপাল তৈরি হবে, সেই আশা মানুষের পূরণ হয়নি। ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছে। তবে দর্শক, এখানে একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় যে গণবিক্ষোভ হয়েছিল, বাংলাদেশে গণবিক্ষোভের মুখে শেখ হাসিনাকে যেভাবে সেখানকার জনগণ হটিয়েছিল, ঠিক একই কায়দায় কিন্তু নেপালেও ঘটনাটা ঘটেছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে নেপালের এই ঘটনার একটা মৌলিক পার্থক্য আছে। নেপালে এই আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার কিন্তু দ্রুত পদত্যাগ করে তারা কিন্তু দেশ থেকে পালিয়েছে, প্রাণহানির দিকে কিন্তু যায়নি। যদিও প্রথম দিকে হয়তো 20 জনের মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ব্যাপারটা এখানেই কিন্তু সরকার পক্ষ বুঝে গেছে যে তারা যদি পদত্যাগ না করে, তারা যদি ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করে, তাহলে প্রাণহানির সংখ্যা কিন্তু আরও বাড়বে। কিন্তু বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রায় 2 মাস এই আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছিল এবং এই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে বাংলাদেশ পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের হাতে অসংখ্য আন্দোলন কর্মী কিন্তু নিহত হয়েছিল, যেটাকে আমরা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানকার প্রায় 1400 আন্দোলনকারী নির্মমভাবে নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল। নেপালে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তো দর্শক, আগামীতে নেপালের রাজনীতি কোন দিকে মোড় নেয় এই দিকে সকলেরই নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।